চাই। আপনার বাবার নাম? হাবিব মোল্লা। হাবিব মোল্লা। চাচার নাম? বড় চাচার নাম মুজিবুর মোল্লা আর ছোট চাচার নাম হবিব মোল্লা। মোল্লা। দাদার নাম? বকু মোল্লা। বকু মোল্লা। মোল্লা পরিবার তার মানে। আচ্ছা, মায়ের নাম? শাহিনুর বেগম। শাহিনুর বেগম। আপনার ভাই বোন, 2 বোন ছিল আপনার? আমার ছোট বোন আর আমি। হ্যাঁ, বড় আপনার নাম হচ্ছে সুমি? আর ছোট বোনের নাম রুমি। সুমি আর রুমি। আচ্ছা, যেই গ্রামে বড় হয়েছেন সেই গ্রামের নাম? বারুইপাড়া। বারুইপাড়া। এটা ছিল রূপসা ব্রিজের, খুলনা রূপসা ব্রিজের আশেপাশে। রূপসা ব্রিজের ওই পারে, এখন ওই পারে কোন পার জানি না, বাট রূপসা ব্রিজের পাশেই আর কি, যেটা বলতে পারি আমরা খুলনা রূপসা ব্রিজের পাশে। খুলনা যে এখন যে ব্রিজটা হয়েছে রূপসা ব্রিজ, তখন তো ব্রিজ ছিল, তখন তো নিচে জোয়ার ভাটার নদী ছিল, ওই নদীর ওই পারে ছিল, এই পারে ছিল ঝুট মিল, মেন টাউন ছিল এই পারে, তারপর ক্রিকেট মাঠ ওগুলো, মার্কেট এই পারে ছিল। তারপর আমরা ঢাকা থেকে যদি যাইতাম তা দৌলতপুর বাস স্ট্যান্ড আমাদের বাস থামতো, এটুকু খেয়াল আছে। গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম বারুইপাড়া, একটু খেয়াল আছে। বারুইপাড়া, হ্যাঁ, মানে যে বাড়িতে গ্রামে থাকতেন গ্রামের নাম বারুইপাড়া। তা আপনি জানেন কেন? ওখানে গেলেই তো পারতেন, খুঁজে পেতেন। তো এখন তো মানে যাইতে সাহস পাই না ভাই, এখন বর্তমানে পরিস্থিতিতে একলা একটা মেয়ে যাওয়া খুব রিস্ক। তা আমি তো খুব খুশি, খেলাধুলা করা লাগবে, তো ওরকম করতে তারা না একটা স্ট্যাম্প পেপারে সই নিল ভাইয়া। আচ্ছা, ওরা স্ট্যাম্পে সই নিল? হ্যাঁ, মানে যারা আপনাকে রাখতে গেছে। তারপর তা আমার বাবা তো নাম টাম কিছু লিখতে পারতো না, আমাকে দিয়ে সব কিছু লেখাইলো। আমি বাবার নাম, আমার নাম, আমার দাদুর নাম। কি লেখা ছিল ওখানে, পড়েছেন? না, শুধু সাদা স্ট্যাম্প পেপার, মানে কোর্টের পেপার, এটা বুঝতে পারছি আমি। ওকে, কোর্টের পেপার, এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি বরাবরের মতো আপন ঠিকানার আরও একটি ভিডিও। এবং আমি জানি আমার অনেক বন্ধু, অনেক ফলোয়ার, অনেক ফ্যান, অনেক শুভাকাঙ্ক্ষী যারাই আছেন না কেন এই পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে, তারা এই লাইনটি শোনা মাত্রই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে ভিডিওটা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন। শুধু শেয়ার করবেন তাই না, যদি আপনার জায়গাটা থেকে কিছু করার থাকে আপনারা সেই কাজটি করবেন। আপনারা জানেন আমাদের এই আপন ঠিকানা বিভিন্নভাবে সফল হয়, সারা দুনিয়াতে এটার নেটওয়ার্ক আলহামদুলিল্লাহ। আমাদের জার্মানির এক ভাই আছেন, তিনি সহযোগিতা করেন। আমাদের স্পেনের এক ভাই আছেন, তিনি সহযোগিতা করেন। এবং কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমার এই পেজে দেশের বাইরে থেকে শোনেন এরকম যারা যারা আছেন তারা কমেন্টস করেন। সেখানে আমি দেখলাম যে 1 ঘন্টায় প্রায় 30,000 32,000-এর মতো কমেন্টস। এবং তার মানে যারা অ্যাক্টিভলি ওখানে কমেন্টস করেছে তাদের পার্সেন্টেজ যদি আমরা 10%ও ধরি, আরও 90% যারা কমেন্টসই করেনি। তার মানে কি পরিমাণ মানুষ, দেশের এমন কোনো দেশ নাই যেখানে আমাদের এই নেটওয়ার্ক নাই এবং সেখান থেকে আমাদের ভাই বোন বন্ধুরা শোনেন না বা দেখেন না। তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনাদের জায়গা থেকে, প্রত্যেকের জায়গা থেকে আপনাদের যতটুকু করার প্রয়োজন আপনারা করবেন, এবং আমি জানি আমি না বললেও আপনারা সেটা করবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপন ঠিকানার এই ভিডিওতে কে আছেন চলুন তার সঙ্গে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নামটা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা আক্তার সুমি। ফারজানা সুমি, এটা তো বাবা মায়ের দেয়া নাম নাকি পরবর্তীতে চেঞ্জ হয়েছে? বাবা মা দেয়া নাম ফারজানা আক্তার সুমি। তো ঠিক আছে, ফারজানা আক্তার সুমি, কি হলো ঘটনাটা একটু বলেন তো, কি হয়েছে? ছোটবেলায় আর কি সবার খুব আদরের ছিলাম, কারণ আমি বড় মেয়ে ছিলাম আমার আব্বুর। সবার বড় মেয়ে আপনি? জি। আচ্ছা। আমার বাপ চাচারা 6 ভাই বোন, আমার বাবা ছিল মেজো। আচ্ছা। আমার বাবা মানে হোটেলের ব্যবসা ছিল, তো কখনো বাসা থাকতো, কখনো হোটেলে থাকতো। হোটেল বলতে খাবারের হোটেল নাকি আবাসিক? খাবারের হোটেল, মানে বাবুর্চি ছিল সে, তাই জন্য সে বাসায় তেমন একটা সময় দিত না। তা আমার জন্মের পরে আমার আব্বু একটু রাগ ছিল আমার উপর, কারণ তার আশা ছিল তার ছেলে হবে। আপনি পরিবারের বড়? হ্যাঁ। ও আচ্ছা, আপনার মায়ের উপর রাগ ছিল নাকি আপনার উপরে? আমার উপর রাগ ছিল, আমি মেয়ে হলাম কেন। আরে ভাই, না আপনার বাবাকে বলছি না, এটা আমি যারা এই ভিডিওগুলো দেখবেন, আমার তো একেবারে গ্রামাঞ্চল থেকে শুরু করে সব শ্রেণীর মানুষরা এটা দেখে। তো সেটা হচ্ছে, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি বিশ্বাসী হন, এটা একদম স্পষ্টত বলা আছে, কন্যা হচ্ছে রহমত। কন্যা হচ্ছে রহমত। আমি রিপিট করি আবার, কন্যা হচ্ছে রহমত। তো কারো সন্তান যদি কন্যা হয় এবং সেই কন্যা সন্তান যদি আল্লাহ যদি তাকে প্রথম সন্তান দেন, তার মানে আল্লাহ তাকে কি পরিমাণ ভালোবাসে। 3টা জিনিসের ব্যাপারে আল্লাহ খুশি হতে বলেছেন আমাদের সবাইকে, 3টা জিনিস, এটা হাদিস, হ্যাঁ, এবং এটা খুব সহি হাদিস। সে 3টা জিনিসের ব্যাপারে খুশি হতে বলেছেন। সে 3টা জিনিস, এটা আল্লাহর রহমত, স্পষ্টত রহমত। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যদি কন্যা সন্তান দেন তিনি তার উপরে খুশি, আরেকটা হচ্ছে বৃষ্টি, আরেকটা হচ্ছে মেহমান। এই 3টা জিনিসের ব্যাপারে বলেছেন যে তোমরা খুশি থাকো। আল্লাহ যদি তোমাদের উপর খুশি থাকে, রাজি থাকে, তো এই 3টা জিনিস আল্লাহ তোমাদেরকে দেন। তার মানে আপনারা বোঝেন যে যার কন্যা সন্তান হয়, যাকে আল্লাহ প্রথম কন্যা সন্তান দেন, তার উপর আল্লাহ কি পরিমাণ খুশি। দুর্ভাগ্য আমাদের, আমরা এইসব বিষয়গুলো জানি না, জানলেও মানি না। যাই হোক, বলেন তারপর। তারপর আমি আস্তে আস্তে বড় হলাম, আমার বাবার ভালোবাসা আমি তেমন একটা পাইনি।
কিন্তু আমার বড় চাচা খুব খুশি হয়েছিল, কারণ তার প্রথম ছেলে সন্তান হয়েছিল, আচ্ছা, যার জন্য সে একটা মেয়ে চাইতো বা এরকম কিছু? হ্যাঁ, মেয়ে চেত। সেজন্য আমি বড় আব্বুকে, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি তাকে বড় আব্বু বলেই ডাকতাম। তাকে কখনো চাচা বলে ডাকিনি, বা আমার ছোট চাচুকে ছোট চাচা বলে ডাকিনি। মানে চাচা চাচিদের খুব আদরের ছিলাম আমি তাদের। তাই এরকম করতে করতে আমি স্কুলে ভর্তি হলাম, প্লেতে পড়লাম, নার্সারি, কেজি এগুলো শেষ করলাম, 1-এ উঠলাম, 2-তে উঠবো, 2-তে ফাইনাল পরীক্ষাও শেষ করবো। এমন সময় আব্বুকে খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করেই। হ্যাঁ, এর মধ্যে আমার ছোট বোন হয়ে গেছে। বোন হয়ে যাওয়ার পরে তখন সে আবার রাগ হলো, মানে সেকেন্ড যেহেতু বোন হয়েছে তা আবার রাগ করলো। হ্যাঁ, তখন আবার সে চলে গেলো। তা আমরা সবাই ভেবে নিয়েছিলাম যে আব্বু হয়তো রাগ করছে, সেজন্য কোথাও চলে গেছে। তো এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ করে মানে আমার পড়াশোনার খরচের ঝামেলা পড়লো আমার ছোট চাচার উপর, কারণ সে নতুন বিয়ে করছে, তার ছেলে মেয়ে নেই, যার জন্য আমার পড়াশোনার দায়িত্ব আমার ছোট চাচা নিল। আর যেহেতু আমার ছোট বোন বুকের দুধ খায়, তার দায়িত্ব নিল আমার বড় চাচা। আচ্ছা, মানে সংসারের খরচের ব্যাপার। মেয়ের কারণে সে সংসার বৈরাগী হয়ে গেল। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। তারপর আস্তে 1 মাস পরে শোনা গেল আমার আব্বু সেকেন্ড ম্যারেজ করছে। মানে আপনার বাবা বিয়ে করেছে আরেকটা, নাকি আপনার মা? আমার বাবা। আপনার বাবা শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে সে আরেকটা বিয়ে করেছে? তখন আমি শুনে খুব, আমার বান্ধবীদের কাছ থেকে এটা শুনি ঘানাঘানি হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ আমার আব্বুর প্রতি আমার অটল বিশ্বাস ছিল আমার আব্বু কোনো এরকম এই কাজ করতে পারে না। হ্যাঁ। তারপর হঠাৎ একদিন আসি, আমি স্কুল থেকে আসি লাঞ্চ টাইমে। তা লাঞ্চ টাইমে এসে দেখি আমার দাদু। স্কুল মানে কোন ক্লাসে পড়তেন তখন 1-এ শেষ করতেছি, 2-তে আর কি উঠবো। পরে আমি স্কুল থেকে এসে আমি আব্বুকে দেখে মানে আমার খুব রাগ হলো। আমি আব্বুর সাথে মানে খুব, আমি একটু বড় মেয়ে ছিলাম তো, অভিমানী ছিলাম বেশি, আমার বিশেষ করে বাবার সাথে। বাবার সাথে কথা বললাম না, আমি সোজা চাচুর বাসায় চলে যাচ্ছি, এমন আব্বু আমার হাত ধরে। তো আমার আব্বু হাত ধরে, তো আমার খুব রাগ হয়, আমি কান্না করে দিই। আমি তুমি কে? তোমাকে আমি চিনি না। আমার আব্বু তুমি হতেই পারো না, আমার আব্বু কখনো আমাদেরকে ছেড়ে অন্য ম্যারেজ করতে পারে না। তখন আমার আব্বু বলে, বাবা আমি ইচ্ছা করে করিনি, এটা হঠাৎ করে হয়ে গেছে, এটা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। তেমন সময় আমার দাদু ঝুট মিলে কাজ করতো, তো আমার দাদু আসে লাঞ্চ টাইমে। তো দাদু আসে, দাদু বলে যে কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তুমি তো এখান থেকে চলে গেছো, তারপর তুমি আবার আসছো কেন? তখন দাদুর পায়ে ধরে মাপ চায় আমার বাবা। দাদু কিসে কাজ করতো? ঝুট মিলে চাকরি করতো। ঝুট মিলে চাকরি করতো। দাদুর নাম কি ছিল? দাদুর নাম বকু মোল্লা। বকু মোল্লা। বাবার নাম? বাবার নাম হাবিব মোল্লা। হাবিব মোল্লা। মায়ের নাম? শাহিনুর বেগম। ভাই বোন যারা ছিলেন তাদের নাম বলতে পারেন? বোনের নাম রুমি। আপনার পরেরটা যেটা? হ্যাঁ। আর যাকে বিয়ে করছিল ওনার নাম? ওটা জানেন? নামটা আমি জানি না, কারণ ওনাকে পরে দাদু আসার পরে মানে তাকে আর কি এখানে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করা হয়। আচ্ছা, এখানে একটু আরেকটু বলি, আপনার আর কারো নাম মনে আছে? ফুপা টুপা বা চাচা এরকম? হ্যাঁ, ফুপিদের নাম 3 ফুপু। হ্যাঁ, বলেন তো। বড় ফুপুর নাম পারবিন, মেজোটার নাম বিনা, আর ছোটটার নাম রেশমা। রেশমা। যে স্কুলে পড়তেন স্কুলের নাম কি? স্কুলের নাম ওটা সরকারি স্কুল ছিল ভাই, এটা আমার মনে নেই। কোনো টিচারের নাম মনে আছে? না। কোনো টিচারের নাম মনে নাই? আচ্ছা, আর চাচাদের নাম? বড় চাচার নাম হলো মুজিবর, আর ছোট চাচার নাম হলো হবি। হবি। আচ্ছা। আর একটা চাচা মারা গেছে, আর একটা ফুপুও মারা গেছে। এদের নাম মনে আছে? না, ওদের নাম দেখিও নেই। ওকে, ঠিক আছে। নানার নাম, নানুর নাম? না, এগুলো মনে নাই। নানার সাইডে কিছু মনে নাই। বলেন, তারপরে নিয়ে আসার চেষ্টা করতেছে। পরে এক পর্যায়ে দাদি খুব ই করলো, কারণ সে তো মা, সে রাখতে বাধ্য তার সন্তানের কথা। তারপর সে রাজি হয়। তা পরে আমরা শর্ত দিয়েছি সে আমাদের সাথে থাকতে পারবে না। তাকে হয়তো অন্য রুম নিয়ে দাও, কিন্তু আমাদের সাথে থাকতে পারবে না সে। তখন সে অন্য রুম নিয়ে দিল। তা আব্বু মাঝে মধ্যে বাজার করে দিত। আমি স্কুল থেকে আসার সময় আব্বুর হোটেলের সামনে দিয়ে আমার আসা পড়তো। বাবা বাবুর্চি ছিলেন? হ্যাঁ। তো মাঝে মধ্যে বাজার বুজা করে দিত। তা আমি আবার খুব দুষ্টু টাইপের ছিলাম। বাজার না, আমি আমার জিত, মানে ওই মহিলাকে আমি কিছু দিব না। তা আমি ওগুলো নিয়ে আমি আমাদের বাসায় রেখে দিতাম। তা আব্বু আসলে আবার আব্বুকে বিচার দিতে হয়, তোমার মেয়ে এটা খুব পাজি, আমার এখানে বাজার দিয়ে যায় না। তা আব্বু আবার এসে আম্মুর কাছে বিচার দেয়, তোমার মেয়েকে এটা বলছি, ও এটা করে নাই কেন? তা আমি বলছিলাম, তুমি তোমার বড় বউ আগে না তোমার ছোট বউ আগে? তোমার যদি ছোট বউকে চাও তাহলে আমাদের সবাইকে তোমার ভুলতে হবে। আপনি বলেছিলেন এটা? হ্যাঁ, আমি এই কথা বলছি আব্বুকে। তা আব্বু ওকে বাপের বাড়ি পাঠানোর কোনো চেষ্টা করলো। তা সে বলে যে না, আমি বাপের বাড়ি যাবো না। তা আমার খুব রাগ ছিল। সে একটু নুন খাইতো বেশি, কাঁচা নুন, ঘুরতো আর কাঁচা নুন খেতো। আমার এটা পছন্দ ছিল না। কে, আপনার ছোট মা? হ্যাঁ। আচ্ছা। আমি ছোট মা আন্টি বলে ডাকলাম। তা আমি দাদুকে বললাম, দাদু ওই মহিলা খালি লবণ খায় কেন? দাদু বললো, খাক, তোমার সমস্যা কি, তুমি তো খাচ্ছ না। তো এরকম করতে করতে পরে একদিন আমার সাথে খুব ঝগড়া হলো আমার আম্মুর সাথে, যে তুমি এই মহিলাকে যেভাবে খেয়ে দাও, আর নাহলে আমি এখান থেকে যেদিক খুশি আমি সেদিক চলে যাবো। তো এরকম করে রাগ করে একদিন চলে গেছিলাম, এক জঙ্গলে যে বসেছিলাম।
মানে ঘুমাইছিলাম না কি কইতে পারি না, কিন্তু যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালে। কি বলেন? হ্যাঁ, পরে দেখি দাদা দাদি সবাই কান্নাকাটি ও আচ্ছা করতেছে। আচ্ছা, হ্যাঁ কোন একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ তারপর? কি হয়েছে আমি সেটা বলতে পারি না, কিন্তু রাগ করে আর কি সন্ধ্যার দিক দিয়ে আমি জঙ্গল চলে গেছিলাম। আমাদের বাড়ির পিছনে, স্কুলের পিছনে একটা জঙ্গল আছে, জঙ্গলে কি যাওয়া নিষেধ। ওখানে একটা গাছ আছে, অনেকে বলে ওখানে আত্মা টাত্মা থাকে, মানে আচ্ছা যাই হোক, গ্রামাঞ্চলে সব কথাবার্তা থাকে আর কি। ওইগুলো মানে পরে জ্ঞান ফিরে তখন দেখি আমার নানুর কোলে আমি। তা আমি বললাম, নানু তুমি কিছু বলো না আব্বুকে? কয় কি বলবো, তোমার আব্বু এটা নিজের ইচ্ছা বিয়ে করছে, তো আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ না, একটা কিছু করতে পারো, তোমার আম্মুকে আমরা নিয়ে আসতে পারি। তা আম্মুকে নিয়ে যাবে কেন? এরম করতে করতে তা আব্বু ওই মহিলাকে পাঠাই দিল বাপের বাড়ি। দেখতেছে এখানে সমস্যা হইতেছে, পাঠাই দেওয়ার পরে তখন আমি বলি, আব্বু পাঠাই যেহেতু দিছো, মহিলার সাথে না তুমি তালাক নিয়ে নাও, তুমি মহিলার আইনো না, আমার ভালো লাগে না মহিলাকে দেখলে। আপনি বিষয়গুলো বুঝতেন না তো অল্প বয়সে? হ্যাঁ, আচ্ছা, আমার এখনো স্পষ্ট সবকিছু মনে আছে, হ্যাঁ। তারপর আব্বু রাজি হলো ওনাকে ডিভোর্স দেওয়ার জন্য। তো এর মধ্যেই আব্বু আবার কিছুদিনের জন্য ওই বাড়িতে বেড়াতে গেছে। তো এর মধ্যে আমার আম্মু হয়তো কেউ কিছু বুদ্ধি দিছে। তো একদিন ঘুমাই আসি, দেখি আম্মু ওই দিন রাত্রে ভাত খায় নাই। তা আমরা দুই বোন মিলে ঘুমাই আসি, ঘুমের থেকে যখন উঠি দেখি ঘরে কোনো ফার্নিচার নেই। এক রাতের মধ্যে ফার্নিচার কি করলো, আম্মুও নেই। তা আমি মনে করছি হয়তো খালামণি, পাশে খালামণি ছিল, মেজো খালামণি, তো হয়তো ওনাদের বাসায় গেছে। তো খালামণির বাসায় গেলাম, আমার মাদ্রাসা যাওয়ারও সময় হয়ে যেতেছে। মাদ্রাসায় পড়তেন? হ্যাঁ। আপনি বললেন একটা সরকারি স্কুলে পড়তেন? হ্যাঁ, সরকারি স্কুলে পড়তাম তো 8টার থেকে। ও আচ্ছা, পরে মাদ্রাসাতেও পড়তেন? আচ্ছা। তো আমি উঠে আর বেশি দেরি করলাম না, মাদ্রাসা দেরি হয়ে যেতেছে, আমি তাড়াতাড়ি মাদ্রাসা চলে গেলাম। তো ওইখান থেকে আসে বাসায় আসি নাই, খালি ব্যাগ কোনো রকম নিয়ে আমি স্কুল চলে গেছি, বাসায় আর ঢুকলাম না। তো স্কুলে শেষ করে আসে আমি খুব ক্লান্ত। পরে দাদির জিজ্ঞেস করলাম, দাদি মা আসছে? কয় না, তোমার মা তো এখনো আসে নাই। দৌড় মেরে গেলাম নানি বাড়ি। নানি বাড়ি গেলাম, নানি মা আসছে। নানি বাড়ি দাদার বাড়ি কাছাকাছি ছিল? হ্যাঁ। আচ্ছা। তো নানি বাড়ি দেখলাম, নানি দেখি একটু মুখ ভার। পরে নানার কাছে গেলাম, নানার কাছে যা কান্নাকাটি করলাম, না আম্মু কোথায়? তো বলে যে তোমার আম্মু তো এখানে আসে নাই, জানি না আমরা। মানে তারা খুব মানে আমাকে অ্যাভয়েড করে চলতেছে। আচ্ছা। তা আমার কেমন যেন সন্দেহ লাগে। তা আমি দাদুকে এসে বললাম, দাদু না কোন দিন আমার সাথে এরকম ব্যবহার করে না, আজকে না এরকম করছে, আমার খুব খারাপ লাগছে। হয়তো কিছু একটা হয়েছে বাবা, তোমার আম্মু হয়তো রাগ করছে, কি অন্য জায়গায় গেছে, আইসে বলবো। তার দিকে ছোট বোনটাও খুব কান্নাকাটি করতেছে বুকের দুধ খাওয়ার জন্য। তখন আমার বড় চাচির বুকের দুধ আমিও খাইছি, আমার ছোট বোনও খাইছে, বড় চাচির। আচ্ছা। তা তাকে ওরকম ভাবে মানুষ করা হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে একদিন রাত্রে ঢাকা থেকে চিঠি যায়। মানে না, মায়ের কোনো খোঁজ নেই এর মধ্যে? কেউ বলতে পারে না কোথায়, বা বললেও জানলেও আপনাকে বলে না? বাবা তখন হচ্ছে আপনার ছোট মা, ছোট মায়ের শ্বশুর বাপের বাড়ি, আপনারা তখন দাদুর বাড়ি? হ্যাঁ। তা ঢাকা থেকে চিঠি যায়, তো চিঠি আমি পড়তে পারতাম না তখন পুষ্টভাবে। তা আমার বান্ধবীর বড় বোন, ও আবার তখন মনে হয় কলেজে পড়ে, তো ওকে দিয়ে পড়ালাম পুরো চিঠিটা। তো ওইটাতে লেখা ছিল আমার আব্বুকে আর কি ঢাকা যেতে বলতেছে আমার আম্মু ঢাকা। তা ঢাকা কোন জায়গায়? টাউন হলে মিরপুরে, এই মোহাম্মদপুরে টাউন হলে নামের একটা এলাকা, ওইখানে আছে তার বড় বোনের বাসায়। তার বড় বোনের হাজবেন্ড মানে আব্বুকে এই দিছে যে আজিমপুরে একটা চাকরি আছে হোটেলের, ওইখানে তোমাকে চাকরি নিয়ে দেবো, তুমি মেয়ে নিয়ে চলে আসো। তা আমার দাদু এবার শুনছে, দাদু শুনে কি না গেলে তুই তোর বউ আনতে তুই যা, নাতি কেউ যাবো না, নাতিরে থুয়ে যা। তো দাদা তো প্রতিদিনের মতো ঝুট মেরে চলে গেছে, আমিও ঘরে যেয়ে ঘুমাই গেছি। তা আমার আব্বুরে হঠাৎ করে দেখি চিচামেচি হতেছে। পরে পাশের ঘরে যাই দেখি আমাদের ঘরে আমার আব্বুকে খুব মারধর করতেছে আমার বড় চাচা। আচ্ছা আচ্ছা। তার কারণে তো এরকম সংসার অশান্তি হতেছে, মারধর করতেছে, আমি খুব ভয় পাইতেছি, আমি এরকম মারামারি কখনো দেখিনি। তো হঠাৎ করে খুব চিল্লাপাল্লা আমি করতেছি, পরে তাড়াতাড়ি মারামারি বন্ধ করে দিয়ে আমার জড়ায় ধরছে, কয় কি হয়েছে, তুমি ভয় পেতেছো কেন? আম্মু তুমি আব্বুকে মারতেছো কেন? কয় তোমার আব্বুর কারণে তো এত সংসার অশান্তি। পরে আমার আব্বু আমাকে ঢাকা নিয়ে চলে আসে। আগে নানু বাড়ি যায়, ঠিকানা নিয়ে আসে কোন জায়গায় আছে। তা মোহাম্মদপুরে 4 নং হাউজিং আছে। তো এখানে আমরা আসি গাড়িতে করে, ছোট বোন আব্বুর কোলে, আমি তখন হাঁটি ভালো মতো নেই। আমার ছোটবেলায় একটা দোষ ছিল, আমি হাঁটতে পারতাম না ঠিক মতো, আমি পড়ে যেতাম, যার জন্য আমার বড় আমাকে ঢেপসি করে ডাকতো। আচ্ছা আচ্ছা। খালি পড়ে যেতাম দেখে ঢেপসি করে ডাকতো। তা ওরকম আস্তে থাকে পড়ে যেতেছি। তা আমার বাবা করলো কি, 2 বোনকে 2 কোলে নিল। কোলে নিয়ে বড় খালামুনি এখানে আসলাম, দেখি আম্মু সুপার মার্কেট একটা গার্মেন্টসে চাকরি করে। এতদিন পরে জানতে পারলেন? আচ্ছা, তারপর? আমি তো মাকে পেয়ে খুব খুশি, মা পাইছি। তা আমি খুশি হওয়ার পরে আব্বু বলতেছে তো চলো নিয়ে
তোমার আম্মুরে বলো যে যাই বাসায় যাই। তা আমি বলবো কেন, তুমি বলো, আচ্ছা তুমি বলো, আর তুমি আম্মুরে সরি বলো। হ্যাঁ তা কি মানে এরা দুজনে বললো। তারপরে বলে যে আমরা এখানে রুম নিই, ঢাকা ঢাকাতেই? থেকে যাবে না। আপনার গ্রামের বাড়ি কোথায় ছিল? গ্রামের বাড়ি ভাইয়া খুলনা, আমার যেটুকু মনে আছে খুলনা, যে এখন যে ব্রিজটা হয়েছে রূপসা ব্রিজ, তখন তো ব্রিজ ছিল না, তখন তো নিচে জোয়ার ভাটার নদী ছিল। ওই নদীর ওই পারে ছিল, এই পারে ছিল ঝুট মিল, মেন টাউন ছিল এই পারে। তারপর ক্রিকেট মাঠ ওগুলো, মার্কেট এই পারে ছিল। তারপর আমরা ঢাকা থেকে যদি যাইতাম তা দৌলতপুর বাস স্ট্যান্ড আমাদের বাস থামতো, এটুকু খেয়াল আছে। গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম বারুইপাড়া, একটু খেয়াল আছে। বারুইপাড়া? হ্যাঁ, মানে যে বাড়িতে গ্রামে থাকতেন গ্রামের নাম বারুইপাড়া। তা আপনি জানেন কেন? ওখানে গেলেই তো পারতেন, খুঁজে পেতেন। তো এখন তো মানে যাইতে সাহস পাই না ভাইয়া, এখন বর্তমানে পরিস্থিতিতে একলা একটা মেয়ে যাওয়া খুব রিস্ক। আচ্ছা, কত বছর আপনি হারালেন কিভাবে সেই ঘটনায় আসেন? তারপর ঢাকাতে থাকা শুরু করলেন? তারপর ঢাকায় আসার পরে ওরা আব্বু আম্মু রুম নিল, তখন বাড়ি ভাড়া ছিল মনে হয় 200 থেকে 250 টাকা ভাড়া ছিল। তা বাড়ি ভাড়া এরকম দিতেছে আম্মু, এরকম কিছু। হঠাৎ করে আমার হাত পুড়ে যায়, আমি কোনদিন রান্না করিনি তো। তা আমার বোন, আমার মামারাও চলে আসে ওইখানে, বড় মামা। তো বড় মামার 2টা মেয়ে আঁখি পাখি, তো ওরা আমার ছোটই। তো আমরা 4 বোন মিলে আমরা করতেছি জুলাপাতি খেলবো। ছোট বাচ্চারা জুলাপাতি খেলাম, আমরা খেলতে যাই। আমি ডাল রান্না করতে গেছি, তা ডালের পাতিলে আমার হাতে এখনো দাগ আছে, এই যে। আপনার মা তখন গার্মেন্টসে ছিল? হ্যাঁ। বাবা তখন কোথায়? কাজে? বাবা কাজে। কাছে। আর ছোট মা? ছোট মা তো খোঁজ খবর নাই। আচ্ছা, হ্যাঁ। পরে আসার পরে আমি তো খুব গোড় পাতাছি খাটের মধ্যে, আমি ব্যথা যন্ত্রণায় মানে আমার হাত পুড়ে গেছে। পরে আব্বু এসে তো হাউমা করে কান্দা শুরু করে দিছে, হাত পুড়লো কিভাবে। বললাম আব্বু ডাল পড়ে গেছে হাতের উপরে, ঘন ডাল ছিল। তো তাড়াতাড়ি পেস্ট দিল, লবণ দিল, আইসক্রিম দিল, যে যেটা বলতেছে ওইটাই দিতেছে। তো এই পর্যায়ে আমার হাত, এটা মানে স্কুলে এখানে এসেও আমি একটা সরকারি স্কুলে ভর্তি হই, উন্মুক্ত স্কুল মনে হয় ওটা। তো ওইখানে ভর্তি হওয়ার পর আমি রেগুলার স্কুল করতেছি, কিন্তু হাতে রুমাল বেঁধে পুরা জায়গাটা। তো রুমাল বেঁধে এর মধ্যে আস্তে আস্তে এটা ঘামে ভিতরে পচন ধরে গেছিল। আমি আর এখান থেকে যখন মানে জীবাণু বেরোতেছিল, আমি আর শরমের স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। তখন আব্বুকে বললাম, আব্বু আমার কাছে না ডাক্তার কাছে নিয়ে যাও, ওষুধের দোকানে কাজ করতেছে না। তখন ওখানে আশেপাশে যে করে ফার্মেসি ছিল, কি মিনাটা মেডিকেল ছিল, মেডিকেলও নিয়ে গেছে। তা ওরা বলতেছে যে হাত অপারেশন করা লাগবে, ভিতরে ফ্র্যাকচার ধরে গেছে। তা আব্বু তো অপারেশনের কথা শুনে মাথায় হাত, হ্যাঁ মাইয়ের হাত কেটে ফেলাবো। হ্যাঁ। আচ্ছা, কি যেন নাম বলতেছিলেন আপনার? সুমি। আমরা ঘটনা যতটুকু পেয়েছি, ফ্যামিলি খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনি, আমার মনে হয় আপনার মাকে দেখলেই আপনি চিনবেন। আমার যেটা মনে হয়, মা ফর্সা, আপনার মার চেহারা মনে আছে, আপনার বাবার চেহারাও মনে আছে। হ্যাঁ, খাটো করে আমার বাবা মনে আছে। ঘটনার বিন্যাস আমাদের আর দরকার নাই, আমি যতটুকু পেয়েছি ততটুকু আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। এবং কি আপনার গ্রামের বাড়ি পর্যন্ত মনে আছে। কি যেন বললেন নাম? রূপসা বারুইপাড়া, খুলনার। এটা হচ্ছে নদীর ওই পারে, রূপসা ব্রিজের, রূপসার নদীর ওই পারে, রূপসা বারুইপাড়া। থানার নামটা এগুলো মনে আছে না? আচ্ছা, এগুলো আমি পরে আবার রিপিট করছি, কিন্তু আমার শুধু ওইটা জানা দরকার যে আপনি হারালেনটা কিভাবে, একদম ওই জায়গাটায় আসেন। বড় খালামণি মানে দুজন যুক্তি করে আমাকে একটা হাউসে দেয়, আমার পড়াশোনা টোটাল অফ করে। হাউস বলতে বাসা বাড়িতে কাজে দেয় না, কাজে দিয়ে দিল। হ্যাঁ, বড় খালামণি আর কে? খালু আর আমার বাবা আম্মা, সবাই মিলে যুক্তি করে, 4 জন মিলে। তখন আপনি কোন ক্লাসে পড়তেন? আমি ক্লাস 2 তেই ভাই আটকে। ক্লাস 2 তে, তার মানে ওর বয়স ছিল হচ্ছে 7 বছর, 6, 7, 8 বছর বয়সেও হারিয়েছে। হ্যাঁ, আমি আর করতে পারি না, আমি তো ওখানে কোনো কাজও করতে পারি না। তো তখন আমাকে বললাম খালামণি আমাকে ওখানে দিবা, আমি তো কোনো কাজ জানি না। তো বললো কাজ করা লাগবে না, তাদের একটা বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, একটা স্কুলে পড়ে, একটা ছোট বাচ্চা আছে, ওদের সাথে খেলাধুলা করবে। তা আমি তো খুব খুশি, খেলাধুলা করা লাগবে। তো ওরকম করতে তারা না একটা স্ট্যাম্প পেপারে সই নিল ভাইয়া। আচ্ছা, ওরা স্ট্যাম্পে সই নিল? হ্যাঁ, মানে যারা আপনাকে রাখতে গেছে। তারপর তা আমার বাবা তো নাম টাম কিছু লিখতে পারতো না, আমাকে দিয়ে সবকিছু লেখাইলো। আমি বাবার নাম, আমার নাম, আমার দাদুর নাম। কি লেখা ছিল ওখানে পড়েছেন? না, শুধু সাদা স্ট্যাম্প পেপার, মানে কোর্টের পেপার, এটা বুঝতে পারছি আমি। ওকে, কোর্টের পেপার, এটা বুঝতে পারছেন। হ্যাঁ, তারপর তো এটা তো অত আমার মাথায় ঘাটে না যে এটা পেপার হইতে পারে। বলতেছে, পরে বলে যে যদি হারাইটারা যায় এখানে আমরা জিম্মি থাকবো না, এর জন্য এই কথা বলে আর কি সই টই নিছে। ওকে।
তো এই কথা বলার পরে আমি আর অত কিছু ঘাটি নাই। কিছুদিন পরে না তারা আমার খুব অত্যাচার শুরু করে। আব্বু যদি খুলনা থেকে ফোন দেয়, তা মানে আমার যখনই আমার ফোন দেয় না, আমাকে এখানে বসায় রেখে সামনে ভাইয়া লাঠি লুঠি নিয়ে বসে থাকতো। তো আমি সত্য কথা যদি বলে দিই, আমি খুব ভয় পেতাম। ওকে, আমি ভয় পেতাম, পরে আমি আর সত্য কথা বলতাম না যে আমাকে এরকম অত্যাচার করে। হ্যাঁ, তারপর তো এটা করার পরে তো এরকম দেখি আব্বু মাঝে মধ্যে আসে টাকা নিয়ে যায়, আম্মু মাঝে মধ্যে আসে টাকা নিয়ে যায়। তো ওটা আমি আস্তে আস্তে না, যখন একটু 1 বছর এখানে হয়ে গেছে ভাইয়া, 2004 থেকে 5 শেষ, 7-এ পড়বে, 7ও শেষের দিকে, মানে 8 জানুয়ারি পড়বে না, মান্না যখন মারা যায় নায়ক, ডিসেম্বর মানে 20 তারিখে মারা যায় নায়ক মান্না। যাই হোক, হ্যাঁ, ওই দিন তারপরের দিনে আব্বু আবার আসে। তা আব্বু এসে বলে তোমার মা তো এরকম এরকম করতেছে, তা আমি কি করবো? তা আমি তোমার আম্মু কি করতেছো? আমি কি তোমাদের ওখানে থাকি? তোমরা থাকো খুলনা, আমি থাকি ঢাকা। তো ওই পেশাল আমার সাথে পারো না, আমি এখন এখান থেকে চলে যাবো, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি খুব কান্নাকাটি করতেছি, তো পিচ্চিটা এসে আমার খালা হয়ে লাথি মারে, আমি পড়ে যাই। আমার তখন খুব কান্না পায় যে আমার বাবা কোনদিন আমার গায়ে হাত তুলে নেই। আপনার বাবা ওই বাড়িতে এসে আপনার গায়ে হাত তোলে? না, ওই পিচ্চিটা এসে আমার গায়ে হাত তুলে। আচ্ছা, খারাপ, আমার বাবার সামনে কোনোদিনও আমার গায়ে কোনদিন বাবা হাত তুলে নেই। তো ওই দিন হাত তোলাতে আমি খুব পরে আমি বাবাকে বলি, আব্বু দাদুকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি দাদুর কাছে যাবো। তা আব্বু বলে ঠিক আছে, তুমি যখন এত ভাঙিয়ে বসো, তো তোমাকে সামনে বছর জানুয়ারির দিকে নিয়ে যাব। তো তারা আসে, যাদের কাছে ছিলাম, তারা আসার পরে সে আবার ইসলামী ব্যাংকে চাকরি করতো, ম্যানেজার ছিল। তো ওরা বলার পরে ওরা বলতেছে আব্বু আর কি ওনাদেরকে বলে যে আমি নিয়ে যাব, তা আমি সামনে বছর এসে নিয়ে যাব। তো ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্তই। পরে হেরা বলতেছে তুমি যে বাসা যাইতে চাও, তুই ওটা হাত থেকে রাখেন। হ্যাঁ, বল, তুই যে যাবি, তা তোর বাবা কোনদিন নিতে পারবে না। আমাকে কেন বাবা নিতে পারবে না? আমি তার মেয়ে, আমাকে নিতে পারবে না কেন? কত বাবা তো তোকে বেঁচে দিছে। আমার তখন মনে হয়েছে ভাইয়া আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, আমি খুব ভেঙে পড়ছিলাম। তার কদিন পরে এবার আম্মু আসে। আম্মু সরাসরি আমার সাথে কোনো কথা না বলে ওই মহিলার সাথে কি জানি বলে, আমি জানি না। আপনার আপন মা? হ্যাঁ। তার কদিন পরে আসে, তা আমি আম্মুকে যে কিছু জিজ্ঞেস করবো সেই সুযোগ আমি পাইনি। তা আম্মুকে ওনা কি বলছে আমি জানি না। তখন উনি আমার সামনে এসে, আমি আম্মুকে ডাক দিছি ড্রয়িং রুম থেকে। তো আম্মু বললে, আমার দিকে তাকায় ওই মহিলাকে বলে যে এমন মেয়ে দরকার নেই আমার, এমন মেয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলে। কেন? কতদিন পর আপনি মাকে দেখলেন? প্রায় 1.5-2 মাস পরে। এর আগে আপনার মা আসতো? হ্যাঁ, মাঝে মধ্যে আসতো, আইসা আমাকে দেখে টাকা নিয়ে চলে দিত। তাদের সুতা ছিল টাকা। পরে সে যে কাগজে সই দিছে, ওই কাগজ পরে আমাকে ওই মহিলার দেখা। আম্মু যখন ওই কথা বলছে যে ওকে ফাঁসি দিয়ে মেরে ফেলার, এমন মেয়ের দরকার নেই, তখন আমার ওই সিচুয়েশনটা যার উপরে যাবে সেই বলতে পারে কথাটা। তখন আমি বলি যে আমি কিসের জন্য আমার এরকম করতেছেন, আমাকে যেতে দেন, আমি যাব, আমি এখানে থাকবো না। কাগজ দেখায় আপনাকে? হ্যাঁ, তখন তার ওই স্ট্যাম্প পেপার দেখায় যে 5 লাখ টাকা নিছে আমার বাবা, আপনাকে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ। আমি তখন আমার যে মাটির পায়ের নিচ থেকে সরে গেছে, তখন আমি জিদ করে বাসা থেকে বের হয়ে যাই, তাদেরকে কিছু না বলে। কত সালে এটা? এটা 2009 জানুয়ারিতে। আজ থেকে 12 বছর আগে। হ্যাঁ, জানুয়ারির 20 তারিখে, তখন মানে বাণিজ্য মেলা চলতেছিল ওই সময়টা। বের হয়ে যাওয়ার পর আপনার আলাদা একটা জীবন হয়। ওই ফ্যামিলিকে বের করতে পারবেন? যদি যে ফ্যামিলি কোথায় ছিল, কি অবস্থা? ওনারা 4 নম্বর রোডে নন্দিনী নামে এক ফ্ল্যাটে B2 তে থাকতো। ওনাদের নিজেদের বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল? ওটা ছিল, হ্যাঁ। আচ্ছা, আপনি জান না ওখানে? আপনি যেহেতু আজকে আমার এই অনুষ্ঠানে আসছেন, আপনি ওখানে গেলে তো আপনার বাবা মাকে খুঁজে বের করতে পারেন। স্ট্যাম্পে তো সবই লেখা আছে। সেটা আমি আর যাওয়ার সাহস পাই নাই, কারণ আমি খুব ভয় পেতাম সারা যদি আমার মারে আবার, এই জন্য আমি জানি। পরে ওখান থেকে বের হয়ে মানে আমি এই ফ্ল্যাট নাম্বারটা আমার এখানে কিছু প্রচার করছি না, তবে ফ্ল্যাট নাম্বারটা ভিডিওতে আছে। আমি প্রয়োজনে এটা নিয়েও কোয়ারি করব আমরা, যদি ওর পরিবার দাবি করে কেউ এসে, আর আদৌ করবে কিনা সেটাও একটা কোশ্চেন, কারণ এইরকম একটা সিচুয়েশনে আমরা ভিডিওটা আগাতে চাই। হ্যাঁ, তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই, আমি কিছু না বলে তাদেরকে, আমি নিচে ময়লা ফেলাতে যাই, আমি বাসা থেকে বের হয়ে যাই। আমি তাদেরকে বলছি আমি কিন্তু থাকবো না, আমি ফাঁক পেলাম চলে যাবো, আমি তাদের বলছি ভাইয়া, কিন্তু তারা হয়তো
কথাটা গ্রাহ্য দেয় না। আমি ওই ফ্যামিলি নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি বের হয়ে যাওয়ার পরে আপনার জীবনটা কি হয়, মানে কি বের করে? হয়ে যাওয়ার পরে মানে আমার জিত ছিল আমি নিজের জীবন শেষ করে ফেলবো। এমন মেয়ে বেঁচে থেকে লাভ কি? ওইটুকু বয়সে আমার নিজে সুসাইড করতে চাইছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে পরে গাবতলিতে আসি, তখন মানে গাবতলিতে আসে আমি একজন হাত পা আর আগাইতে পারতেছি না, তখন এক পুলিশের কাছে সাহায্য চেতে যাই ভাইয়া, কিন্তু শীতের মধ্যেও ধরছে, শীত তো ছিল, তো আমার গায়ে একটা জর্জের জামা ছিল, জামা আমার হাজবেন্ডও দেখছে, কিন্তু নারায়ণগঞ্জে ছিলাম তোকে আসার সময় ওইটা পড়ে গেছে। ওই সময় কি আপনি এই ছেলের ওর সাথে পরিচয় হয় যে আপনার হাজবেন্ড? না না, ওর সাথে না, ওর চাচার সাথে আমার পরিচয়। চাচাই আমাকে ওখান থেকে নিয়ে আসে। আচ্ছা, নিয়ে আসে আর কি যে নিপু নামের ওই লোকটার কাছে দেয়, উনি আবার সিআইডির ওসি ছিল। আচ্ছা, ওনার বাসা দিয়েছে, ওনার বাসা মিরপুর 1 নম্বরে। উনিও পুলিশ অফিসার? হ্যাঁ, তারপর? উনি সিআইডির অফিসার ছিল। তারপর? তো ওনার বাসা দিয়ে আসে, ওনাকে আগে ফোন দেয় যে এরকম একটা মেয়ে পাইছি, মেয়েটা পড়াশোনা ভালো, তা নিয়ে আসি। তাই উনি আবার বললো, ওনার ওয়াইফ বললো যে না এখন তো রাত হয়ে গেছে, সকালে নিয়ে আসো। তো উনি আবার পরিস্থিতি দেখলো যে এখানকার পোলাপান যদি মেয়েটাকে খারাপ বানায় ফেলায়, তো সে আর রাত দেরি করে নাই, সাথে সাথে আমাকে ওনাদের কাছে দিয়ে আসে। তাদেরকে বলে যে মেয়েটা যেহেতু পড়াশোনা জানে, তাই মেয়েটাকে একটু পড়াশোনা করায়, আপনাদের যেহেতু ছেলে মেয়ে নাই। তো সে বললো যে হ্যাঁ ঠিক আছে পড়াশোনা করাবো। ওর চাচা আপনাকে পায়, মানে আপনার জামাইয়ের চাচা? হ্যাঁ হ্যাঁ। তো এই জামাইয়ের চাচার সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে হয়? উনি আপনাকে ওখানে আর কি যে বাচ্চাদের কালেকশন করে যে এক রুমে রাখে না, ওই সে চাকরি করতো। পুলিশরা কালেকশন করে যেখানে রাখে নাকি? কি কালেকশন এটা? এটা কি মানে একটা কোম্পানিতে চাকরি করতো সেটা জানি না, কিন্তু বাচ্চাদের আর কি কালেক্ট করে, মানে বাচ্চা হারায় জানো অনেকের, সেই বাচ্চাগুলোকে কি একখানে রাখতো। ওখানে আপনি ছিলেন? হ্যাঁ। তারপর ওখান থেকে আপনাকে নিয়ে আসে? হ্যাঁ, ওইখানে মানে যেদিন আমি হারাইছি ওই পরিচয় তো নিশ্চয়ই আছে, যেহেতু আপনার উনি হচ্ছে হলো চাচা শ্বশুর। এখন তো চাচা শ্বশুর হচ্ছে না সম্পর্কে, তো পরিচয় তো আছেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, প্রয়োজন হলে ওনার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, তারপরে আপনাকে ওই পুলিশের বাসায় দিয়ে আসে কাজের লোক হিসেবে? না, দিয়ে আসে তার মেয়ে হিসেবে, তখন কারণ তাদের ছেলে মেয়ে ছিল না। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না? আচ্ছা, তারপর? তারা ওখানে দিয়ে এসে বললে যে পড়াশোনা করো, তারা রাজিও হয় যে ঠিক আছে পড়াশোনা করাবো। তা আমাকে কিছু বই টই খাতা মাতা এনে দেয়, তা আমি ওগুলো দিয়ে লেখাশোনা করতেছি, 1 বছর কেটে যায়, তারা আমাকে ভর্তি করে না। তাদের বাসায় কয়েকটা কাজের লোক ছিল, তাদেরকেও ছাড়া দিয়ে দিল আস্তে আস্তে। তখন তাদের সংসারে যত কাজ আমাকে দিয়ে করানো শুরু করলো, তা আমি ওইটা মাইন্ডে নিই, সংসারের কাজ মেয়ে করবে না কে করবে, আমি নিজের মতন করে তাদেরকে আব্বু আম্মু ডাকতাম, সংসারের কাজ শুরু করে দিলাম। তা আস্তে আস্তে মানে পড়াশোনা থেকে আমি দূরে সরে গেলাম। তখন আর কি এই করলাম যে আম্মু আমাকে আরবি পড়াও। আর কিছু না। ওদেরকে বাবা মা ডাকেন আপনি? হ্যাঁ। এখনো যোগাযোগ আছে? না, এখন যোগাযোগ নাই। এই বিয়েটা কি আপনি নিজের ইচ্ছে করেছেন পরবর্তীতে? না ভাইয়া, বিয়েটা ধরতে গেলাম নিজের ইচ্ছাই, কিন্তু ওদেরই চেনা জানা লোকেরা। আচ্ছা আচ্ছা, মানে ওই পরিবারেরই চেনা জানা লোক হচ্ছে এরা? ওদের আর কি জমি এরা আর কি দেখাশোনা করে। ও আচ্ছা আচ্ছা, তো যোগাযোগ নাই কেন? বাবা মা ডাকলেন? যোগাযোগ নাই কেন, তারা আমার উপর রাগ। ওই প্রেক্ষাপটে আমি নাই বা গেলাম, এখানে অনেকগুলো বিষয় চলে এসছে। আমি নামটা ভুলে গেছি আপনার, কি যেন নাম? সুমি। সেটা হলো যে আপনি তো একেবারে আপনার যে মেমোরি, সেখানে একদম সাদা কাগজে যেরকম লিখলে যেরকম দাগ পড়ে যায়, এরকম চকচক ঝকঝকে মেমোরি। সেই চকচকে ঝকঝকে মেমোরি থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে আপনার বাবা এই কাজটা করেছে, বা আপনার মা, সবাই মিলে পরামর্শ করে আপনাকে এই বিক্রি করার যে ব্যাপারটা আপনি বলছিলেন সেটা করেছে। এই পরিবারের খোঁজে আপনি আজকে এখানে কেন আসছেন? আমার একটা প্রশ্ন, আমার শ্বশুর বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হবে, যা অনেকে বলে যে আমার জন্মের ঠিক নাই, আমাকে অনেক অপমান করে, যে বান্দির জাত, মানে যত সব খারাপ ভাষা ওইসব ভাষা গালাগালি করে, ইভেন আমার হাজবেন্ডও গালাগালি করে। আমি তাদেরকে একটা কথাই বলেছি, তোমরা তো আমাকে জানি শুনে আনছো, আমি তো নিজে থেকে আসিনি, তোমরা আমাকে ছোট থেকে দেখছো জানছো, আমাকে সবকিছু দেখছো, আমার সব ডিটেলস তুমি জানো, তারপর আমাকে এইসব কথা কেন? মানে এই অভিমানের জায়গাটা থেকে আপনি খুঁজতে চান? হ্যাঁ, তাদেরকে একটা প্রশ্নই করবো, আমার অপরাধটা কি ছিল? আমি তোদের সব থেকে ভালো মেয়ে ছিলাম, তোদের সব কথা শুনতাম। পরিবারের সবচেয়ে বড় মেয়ে ছিলেন আপনি, সবচেয়ে বড় মেয়ে, মানে সবার প্রথম সন্তান ছিলেন আপনি। ও যেটা এখানে বলে গেল আজকের এই 20-22-25 মিনিটের, সেটার স্টোরিটা এটা 2 ঘন্টার একটা সিনেমা হওয়ার মতো। আমি ছোট্ট করে শুধু আপন ঠিকানার উপযোগী করে এখানে উপস্থাপন করলাম। এটা একটা ভয়ঙ্করতম গল্প, ভয়ঙ্করতম সামাজিক দৃষ্টিভঙ্গি একটা নারীর বা একটা কন্যা সন্তানের প্রতি। একটা কন্যা সন্তান জন্ম হলে সেই পরিবার কি হতে পারে, ওর যে গল্পের প্যারাডাইম, সেখানে আমি একদম ছোট্ট করে সামারি করছি। ওর বাবা অখুশি ছিল, তারপরে আরেকটা মেয়ে হওয়াতে ওর বাবা আরেকজন বিয়ে করে, 2টো মেয়ে হওয়াতে, ওর কথা যদি সত্য হয়ে থাকে।
তারপরে যেটা হলো যে ওই বিয়ে করার পরে পরিবারটা বিচ্যুত হয়ে যায়, একসময় ঢাকা শহরে চলে আসে। ঢাকা শহরে চলে আসার পরে এর লেখাপড়াতে বিচ্যুতি ঘটে। বাবা মা, ওর কথা অনুযায়ী ওর বাবা মা সব কিছু করে স্ট্যাম্প করে ওকে একটা জায়গায় বিক্রি করে দেয় 5 লাখ টাকা। আপনি নিজের চোখে দেখেছিলেন স্ট্যাম্পটা? আপনি নিজের চোখে দেখেছিলেন? ওখানে 5 লাখ টাকা লেখা আছে, পড়ে শুনিয়েছে আপনাকে? 500 ছিল। আচ্ছা, তো 5 লাখ টাকায় বিক্রি করে দিয়েছে, এবং বিক্রি করে দেওয়ার পরে তারপরে যেটা হয়েছে যে ওই পরিবার থেকে ও একসময় বের হয়ে আসে। বের হয়ে আসার পরে ওর জীবনে ওর চোখে যা দেখেছে, সেখানে ওই বর্ণনাতে আমি খুব একটা যাইনি, ওই মিউট শব্দ আমি ব্যবহার করেছি কারণ এটা দুর্ধর্ষ বর্ণনা। তারপরে হচ্ছে ওর যে ফ্যামিলির হাতে সে পড়ে, সেই ফ্যামিলিতে তার এখন যোগসাযোগ রেখে বিয়ে শাদী হয়েছে, এবং সেখানে এক পুলিশের অফিসারের ভূমিকা ছিল ওনাকে পেলে পুষে বড় করার ক্ষেত্রে, যাদেরকে উনি বাবা মা ডেকেছেন। আমি সাধারণত এই ধরনের গল্পে বা এই ধরনের ইয়েতে আমি সবসময় পজিটিভটাই পোর্ট্রে করি, পজিটিভটাই আনার চেষ্টা করি, কারণ যাদের সম্পর্কেও যায় সেখানে বলছে, সেটা যদি নেগেটিভ হয় তাহলে তারা কেন খুঁজে বের করবে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে ওর আকতির জায়গাটা থেকে আমি আজকের এই গল্পটা এখানে প্রচার করলাম, এবং আমরা ওর বাবা মাকে, আমি জানি না এটা মধুর মিলন ঘটবে কিনা, যদিও বের করা সম্ভব হয় আপনার বাবা মা আদৌ আপনার সামনে আসবে কিনা আমি এটাও জানি না। চাচা চাচি আসবে, যে কোনো যেভাবেই না হোক। চাচা এবং চাচির কথা, কারণ আপনার কনফিডেন্ট আছে আপনার চাচা চাচি আসবে। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি। আপনি যেসব তথ্য দিয়েছেন সবগুলো যদি মিল থাকে, তাহলে আপনার গ্রামের পুরো ঠিকানা যদি মিল থাকে, তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো। আমি বুঝতে পারছি আপনি কেন গ্রামে যাননি, সেটাও একটা কারণ আমি এখন বুঝতে পারছি। আমরা একটু রিপিট করতে চাই। আপনার বাবার নাম? হাবিব মোল্লা। হাবিব মোল্লা। চাচার নাম? বড় চাচার নাম মুজিবুর মোল্লা, আর ছোট চাচার নাম হবিব মোল্লা। মোল্লা। দাদার নাম? বকু মোল্লা। বকু মোল্লা। মোল্লা পরিবার তার মানে। আচ্ছা, মায়ের নাম? শাহিনুর বেগম। শাহিনুর বেগম। আপনার ভাই বোন, 2 বোন ছিল আপনার? আমার ছোট বোন আর আমি। হ্যাঁ, বড় আপনার নাম হচ্ছে সুমি? আর ছোট বোনের নাম রুমি। সুমি আর রুমি। আচ্ছা, যেই গ্রামে বড় হয়েছেন সেই গ্রামের নাম? বারুইপাড়া। বারুইপাড়া। এটা ছিল রূপসা ব্রিজের, খুলনা রূপসা ব্রিজের আশেপাশে। হ্যাঁ। রূপসা ব্রিজের ওই পারে, এখন ওই পারে কোন পার জানি না, বাট রূপসা ব্রিজের পাশেই আর কি, যেটা বলতে পারি আমরা, খুলনা রূপসা ব্রিজের পাশে। তো ঠিক আছে, আমি ভিডিওটা করলাম, দেখা যাক ভিডিওর রেসপন্স কি দাঁড়ায়। ইভেন ভাইয়া যাদের কাছে বড় হয়েছে তারাও করছে আমার সাথে। আমি না সুমি, এই বিষয়গুলো আনতে পারবো না। আপনি যেটা বলতে চাচ্ছেন আমাকে, আমি ধামধাম করে শব্দ ব্যবহার করে দিচ্ছি, আমার দর্শক যারা বোঝার তারা বুঝে নেবে। আমরা জানি একটা হারিয়ে যাওয়া মা, আমার খুব ভালো লাগে যখন আমি দেখি যে একটা হারিয়ে যাওয়া পরিবারের কোন একটা সন্তান এসে এখানে বড় হয়েছে, এমন একটা পরিবারে যারা তাকে বাবা মায়ের মতো লালন পালন সব কিছু 100% পাইনি আমি এখন পর্যন্ত, যে একেবারে লেখাপড়া করিয়েছে, হাইলি এডুকেটেড করেছে, এরকম পাই নাই। অন্তত যতটুকু সম্মান দিয়ে করার কথা ছিল করছে। এটা একটা ইবাদত, বিশাল ইবাদত। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম কেসই পাই আমি আপনার মতো, কিন্তু আমি সেটা প্রচার করতে পারি না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমি এই গল্পটা নিলাম। আমি দেখা যাক আমি শেষ পর্যন্ত ঠিকানাটা বের করে পারি কিনা। তবে আমি একটা বিনীত অনুরোধ করব, সেটা হলো যে যদি এটা ঠিকানাটা বের করা সম্ভবই হয়, যদি সুমির বাবা মাকে আমরা পাই, আমি আপনাদেরকে সম্মান রেখে এই কথাটা বলতে চাই, ও যা বলেছে এটা ওর মেমোরিতে আছে, ওর স্মৃতিতে আছে। এটার উপরে আপনারা রাগ করে থাকবেন না, এটার উপর আপনারা ক্ষোভ নিয়ে থাকবেন না, এটার উপর আপনাদের মনোকষ্ট নিয়ে থাকবেন না। এবং এই যে ওর যে স্মৃতিটা, এই স্মৃতিটা দূর করে দেওয়ার জন্যে জীবনের এই অধ্যায় থেকে আপনারা চাইলে শুধু বাবা মার পরিচয়টা নিয়ে ওর পাশে থাকেন। ও কিন্তু আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আসেনি, শুধু পরিচয়টা চাওয়ার জন্য এসছে। যা হয়েছে শুধু পরিচয়টা নিয়ে, যেহেতু পরিবারের বড় সন্তান ছিল, ওর মাথার উপরে আপনারা হাতটা রাখেন যদি আপনাদেরকে খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সবার অনুরোধ। আমরা অন্তত এতটুকু যেন আপনাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করে থাকি, যদি আপনারা বাবা মা হয়ে থাকেন। শুধু এতটুকুই বলার আছে। শুধু আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। ওকে, ছোট বাচ্চা যখন রাস্তায় নিয়ে বের হইবে, সবাইকে দেখে মানে ইয়াং বয়সদের দেখে মামা মা করে ডাকে, বয়স্ক লোকদের দেখে নানা ডাকে, তখন আমার খুব খারাপ লাগে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা দেখি এই খারাপ লাগাটা ঘোচাতে পারি কিনা। আর তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমরা ভিডিওটা ছাড়ছি, ভালো কিছু হলে তো নিশ্চয়ই আপনি জানতে পারবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই মিলে ভিডিওটা শেয়ার করুন। আমরা সুমিকে ফেরাতে চাই তার আপন ঠিকানায়। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শেষ করছি, যেন একটি ভালো আপডেট নিয়ে আমরা দ্রুত ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।